বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, এই প্রবাদ আপনারা সকলেই শুনেছেন। কিন্তু সম্প্রতি জলদাপাড়া অভয়ারণ্যে এই বন্য প্রাণীরা যে সমস্যার সম্মুখীন হয়েছিল এবং বিপর্যস্ত হয়েছিল এই বনাঞ্চল, তার ছবি আপনারা সমাজ মাধ্যমে কম বেশি সবাই দেখেছেন। আমাদের এইবার উত্তরবঙ্গ সফরের মূল উদ্দেশ্য ছিল এই অঞ্চলের বর্তমান ছবিটা আপনাদের সামনে তুলে ধরা। সেই উদ্দেশ্যেই গত 13ই অক্টোবর 2025 আমরা পৌঁছে গেছিলাম জলদাপাড়ায়। এদিন আমাদের যাত্রা শুরু হয়েছিল মাদারিহাটের ইউথ হোস্টেলের সামনে থেকে, যেখানে আমরা সেদিন রাত্রিবাস করেছিলাম। ইউথের যে প্রপার্টি রয়েছে ওখান থেকে আমরা বেরোলাম। এখন আমরা ট্রাই করছি সাফারি করার। জানি না আমরা যে জায়গাটা দিয়ে সাফারি করতে চাইছি আজকে। বেসিক্যালি আপনারা জানেন যে জলদাপাড়ার তো সমস্ত এগুলো বন্ধই রয়েছে মোস্টলি, যেখানে মেন সাফারিটা হয় বাট মাদারিহাটে। বাট আমরা এখন যাচ্ছি যেটা, সেটা হচ্ছে মূলত আমাদের যে শালকুমার গেট, যেখান দিয়ে সেকেন্ড সাফারিটা হয়, সেকেন্ড গেট যেটা, সেইটাই। এবং আমাদের সাথে এখানে কিন্তু অলরেডি জুড়ে গেছেন আরো দুজন আমাদের দাদা, পিছনেই বসে রয়েছে। এবং গৌতম দা এবং রানা দা, তারা দুজনেই আমাদের কলকাতারই মানুষ এবং তারা আমাদের সাথে আজকে একই সাথে আমরা যাচ্ছি। এবার দেখা যাক আমরা ফাইনালি সাফারিটা করতে পারি কিনা, কারণ রাজা মানে এটা টাইমটা হচ্ছে 2টোয় আর 4টে, এই দুটো স্লট হয় 4টে, কিন্তু 1 ঘন্টা আগে যেতে হবে। কন্ডিশন এখান কেউ বলে দিতে পারলো না যে কি কন্ডিশন আছে না আছে, রাইট? আর কখন আমরা পাবো টিকিট, 9 মাইলে গিয়ে বুঝতে পারবো। তার থেকেও বড় কথা হচ্ছে যে যদি আমাদেরকে এটা সরাসরি পৌঁছতে দেয় তাহলে সাফারিটা করা যাবে, কিন্তু যদি পৌঁছতে না পারি, মানে আমাদের যদি ফালাকাটা হয়ে ঘুরে যেতে হয়, তাহলে কিন্তু সাফারি টাইমটা ওভার হয়ে যাবে। ইন দ্যাট কেস কিন্তু সাফারি আজকে করা যাবে না। সেক্ষেত্রে আমরা একটু এদিক ওদিক ঘুরে আমাদের ফিরে আসতে হবে, মেবি কালকে অ্যাটেন্ড করবো তাহলে। তো এই হচ্ছে প্রোগ্রাম। চলুন দেখা যাক, আমরা পৌঁছোই এই অবধি, গিয়ে আমরা ডিসাইড করছি। না, সেদিন আমাদের আর জঙ্গলের ভিতরের রাস্তাটা ধরতে দেওয়া হয়নি, কারণ সেখানেও কিছু ব্রিজ কোল্যাপস হয়েছে। তাই বাধ্য হয়েই সময় কম থাকা সত্ত্বেও আমরা ফালাকাটার রাস্তাতেই যাত্রা শুরু করলাম। আমাদের জলদাপাড়া ইউথ হোস্টেল থেকে শালকুমার, যেটা জলদাপাড়া গেট নাম্বার 2, সেই গেটের টোটাল ডিস্টেন্স হচ্ছে 39 কিলোমিটার, যার মধ্যে প্রায় আমরা নিয়ার অ্যাবাউট 20 কিলোমিটার আমরা কভার করে ফালাকাটা হয়ে আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস আরেকটা পয়েন্ট, যে পয়েন্টটা থেকে আমাদের আরো 16 কিলোমিটার গ্রামের ভিতরে রাস্তা দিয়ে যেতে হবে। তো রোড কন্ডিশন ড্রাইভিং এর জন্য খুব একটা সুখকর নয়, তো প্রচুর মানে ডাস্টি কন্ডিশন, এবং রাস্তা ফালাকাটার দিকে রাস্তা খুবই ভাঙাচোরা। তবে আমরা মানে একটা অল্টারনেট রাস্তা যদি আমরা পেতাম, মানে রাজা 9 মাইল বলে যে জায়গাটা, 9 মাইল থেকে কিন্তু ওখানেও রাস্তা তো ওই ব্রিজটা যদি কানেক্টেড থাকতো তাহলে এই পুরো ডিস্টেন্সটা আমরা মাত্র 8 ঘন্টায় কভার আপ করতে পারতাম। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আপনাদের দেখানোর জন্য আমাদের আজকের এই বলা যেতে পারে ভিডিও, সেটা হচ্ছে যে আপনার শালকুমার গেটে সাফারির কন্ডিশন কি রয়েছে, সেটাই দেখাতে নিয়ে যাব। আর হয়তো আধা ঘন্টা মতো সময় লাগবে। তবে সেদিন আমরা ফালাকাটা থেকে শালকুমার মোড় অবধি না গিয়ে গুগল ম্যাপ অনুযায়ী বাঁদিকের একটি গ্রামের রাস্তা ধরেছিলাম শালকুমার হাট যাওয়ার জন্য। রাস্তা খানিকটা সংকীর্ণ হলেও পথ ছিল 3 কিলোমিটার কম। ঘড়িতে সময় প্রায় 3:30, আর আমরা এখন শালকুমার হাট ক্রস করছি। এটাই লাস্ট একটা মার্কেট বিফোর দি সাফারি গেট। আর এখানে পৌঁছে আমাদের এখান থেকে 6 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স এখান থেকে সাফারির মেন গেটে পৌঁছানোর জন্য। আমাদের অলরেডি আমরা ফোন করে জানিয়ে দিয়েছিলাম আমরা 4 জন আসছি সাফারির জন্য, তো সেই কারণে সেটা একটা অ্যাসুরেন্স আছে যে আমরা গিয়ে অ্যাটলিস্ট জিপটা পেয়ে যাব। তো যাই হোক, পিছনে কি খবর, ঘুমিয়ে পড়েছেন নাকি জেগে আছেন? কষ্ট তো হচ্ছে পিছনে খুব। যাই হোক, তো আমাদের সাথে যে দুই দাদা আর কি, দুজনেই কলকাতা থেকে এসেছেন এবং দুজনেই শিক্ষকতা করেন, তাই তো? বাহ, চলুন, দারুণ একটা সাফারি হোক। আশা করি প্রচুর সাইটিং হবে, মানে যেটা মেন উদ্দেশ্য। বন্ধ হয়ে গেছে, কিছু করার নেই। হ্যাঁ, একটা কিছু দেখি এই আশায় এসেছি। হ্যাঁ, হোপফুলি আমরা দেখতে পাবো, আশা করি। দেখা যাক। বাকি 6 কিলোমিটার রাস্তাটা ছিল গ্রামের ভিতর দিয়ে গাছপালা মোড়ানো এক মনোরম পরিবেশের মধ্যে। এই রাস্তার উপরেই আপনারা পেয়ে যাবেন 2 চাকা এবং 4 চাকার পার্কিং লট, যদিও সেদিন পার্কিং মোটামুটি খালিই ছিল। অবশেষে এসে পৌঁছলাম
জলদাপাড়া গেট নাম্বার 2 অর্থাৎ শালকুমার গেটে। আপনারা জানেন যে সম্প্রতি এখান থেকেও কিন্তু জলদাপাড়া সাফারি শুরু হয়েছে। আপনাদের সবাইকে স্বাগত আমাদের আরো একটা নতুন ব্লগে। এবং আজকে আমরা মূলত এসেছি জলদাপাড়া ফরেস্টে সাফারি করার জন্য। আপনারা জানেন যে রিসেন্ট যে উত্তরবঙ্গের যে ভয়াবহ বন্যা এবং সেটার কারণে জলদাপাড়ার কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জলে ডুবে গেছিল এবং ভেঙে গেছে বহু ব্রিজ। তার কারণে কিন্তু সাফারি মূলত হচ্ছে শালকুমার গেট থেকে, যেখানে আমরা এখন এসেছি, যেটা জলদাপাড়া গেট নাম্বার 2 নামে পরিচিত। তো আজকে এখান থেকেই মূলত আমাদের জিপ সাফারি এবং ইভিনিং স্লট 4টের সাফারি আমরা বুক করেছি। আর আপনারা দেখেছেন যে আমরা কিন্তু জলদাপাড়া ইউথ হোস্টেল, যেটা মাদারিহাটে রয়েছে, সেখান থেকে ড্রাইভ করে প্রায় 39 কিলোমিটার রাস্তা গাড়ি চালিয়ে আমরা এসে পৌঁছেছি এই গেটে। তো ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলে মানুষ অনেক কিছুই করে, তো আমরা সেটাই করেছি। এবং এখানে কিন্তু আমি আর রাজা ছাড়াও আমাদের সাথে রয়েছে আমাদের 2 দাদা, যাদের সাথে আমরা এই ট্রিপে এসেই পরিচিত হয়েছি। তো সেই গৌতম দা এবং রানাদা, তারাও কিন্তু থাকবে আমাদের এই ট্রিপে। একটা জিপ আমরা বুক করেছি। রাজা, কত খরচ পড়লো আমাদের? 1750 টাকা। তো আমার মনে হয় খরচ ড্রাস্টিক্যালি কমেছে। প্রচুর 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 অনেক কমে গেছে। 3 মাস আগে আমরা যখন লাস্ট টাইম যখন এসেছিলাম, তারপরেই হ্যাঁ, মানে তখন আমরা আই থিঙ্ক মানে তখন আমরা ওদিকে বোধহয় 3-3.5 টাকা দিয়ে আমরা সাফারি করেছি। তো সেই জায়গা থেকে মানে ভীষণই বলা যেতে পারে কমফোর্টেবল একটা প্রাইস। 1750 টাকা একটা জিপে, অল ইনক্লুসিভ। আপনারা 6 জন ম্যাক্সিমাম যেতে পারবেন, আমরা 4 জন, খরচটা শেয়ার হয়ে যাবে। তো চলুন আস্তে আস্তে আমরা জঙ্গলের উদ্দেশ্যে আমাদের যাত্রা স্টার্ট করি। কি কি দেখতে পাচ্ছি না পাচ্ছি সবকিছু দেখাবো আপনাদের এই ভিডিওতে। এই শালকুমার গেটে কিন্তু হাতি সাফারিরও সুযোগ রয়েছে। প্রতিদিন সকালবেলা 1 ঘন্টা করে মোট 3টে ট্রিপ হয়। প্রথম ট্রিপ শুরু হয় সকাল 6টায়। এই শালকুমার গেটের হাতি সাফারির টিকিট খুবই সীমিত এবং অনলাইনে বুক করা যায় না, তাই আগের দিন তাড়াতাড়ি কাউন্টারে এসে এই টিকিট বুক করে নিতে হয়। সাফারির খরচ পড়ে মাথাপিছু প্রায় 1200 টাকা করে। তবে এই বন্যা পরিস্থিতির জন্য বর্তমানে এই হাতি সাফারি বন্ধ রয়েছে। আপনারা যাওয়ার আগে একবার কনফার্ম করে নিয়ে যেতে পারেন। এই যে মাঝখানে হঠাৎ করে সব বন্ধ হয়ে গেল, তাতে কিন্তু ওভারঅল মানে জঙ্গলটা আবার একটা ন্যাচারাল, যে এতদিন জঙ্গল বন্ধ থাকে বর্ষাকালে, সেইরকম একটা রূপ আবার ধারণ করেছে। ওইটাই বলছি যে গ্রিনটা হচ্ছে অরিজিনাল। এক্স্যাক্টলি। এবং এটা এই সিজনে এলে, এই টাইমেই এলে, জঙ্গল মানে বর্ষায় খোলার পরে এলে তবেই কিন্তু পাওয়া যায়, নাহলে কিন্তু পাওয়া যায় না। এই দেখতে পাচ্ছেন এই যে গাড়ি, এই হচ্ছে আমাদের সাফারির গাড়ি এবং এই গাড়িতে করেই কিন্তু সাফারি করব আমরা। এখানে দেখতে পাচ্ছেন আরো পাশাপাশি আরো 2টো জিপ রেডি হয়ে রয়েছে, তারও কিন্তু অলরেডি বুকিং হয়ে গেছে। তো মোটামুটি মনে হচ্ছে এই 3টে জিপই আমাদের এখানে আজকে সাফারির জন্য যাবে। আর যদি অ্যাডিশনাল বাড়ে তার জন্য আরেকটা জিপও রেডি করা আছে। তো না, দেখা যাচ্ছে আরেকটা জিপেও কিন্তু বুকিং চলে এসেছে। মোট 6টা জিপ টোটাল এখান থেকে সাফারি করে এবং 6টা জিপে টোটাল 36 জন কিন্তু একটা স্লটে সাফারি করা যায়। এরকম 2টো স্লট হয় বিকেলবেলা, একটা হচ্ছে আপনার 2টোর সময় আর একটা হচ্ছে বিকেল 4টের সময়। যাই হোক, আমাদের সাফারির দাদা চলে এসেছেন, ড্রাইভার এবং গাইড। তো ইনি আর কি আমাদের গাড়ি স্টার্ট করবেন। চলুন, কি নাম আপনার? চলুন, খুব ভালো করে দেখাবেন। চলুন। জলদাপাড়া অভয়ারণ্য, যার ব্যাপ্তি প্রায় 216 স্কোয়ার কিলোমিটার। 1941 সালে প্রথমে এটিকে অভয়ারণ্য এবং 2012 সালে এটিকে জাতীয় উদ্যান রূপে স্বীকৃতি দেওয়া হয়। আমাদের দিনটা শুরু হলো এই ময়ূরটিকে দেখে। যারা আপনারা এই জঙ্গলে আগে সাফারি করেছেন, নিদেনপক্ষে এই ময়ূর আপনারা অবশ্যই দেখেছেন। তারপরেই দেখা গেল এই বন্য শুয়োরটিকে। আমরা মানে জাস্ট এসে পৌঁছলাম জলদাপাড়া ওয়াচ টাওয়ারে এবং এই জলদাপাড়া ওয়াচ টাওয়ার থেকে সাইটিং খুব ভালো হয়, কিন্তু খুব একটা উপরে আমরা যাব না। মানে আমরা ইনফ্যাক্ট মানে আমাদেরকে এখানে বোধহয় একটা স্টেপ অব্দি নিয়ে যাবে। তবে রাস্তার উপরে একটা বাইসন রয়েছে, সেটা অলরেডি আমরা দেখেছি। দেখা যাক এখানে গিয়ে ওটার ক্লিয়ার সাইটিং হয় কিনা। তো সেটা দেখার জন্যই মেনলি যাচ্ছে আর কি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন 3টে বাইসন বসে রয়েছে, তবে এগুলোকে বাইসন না বলে এর প্রকৃত নাম ইন্ডিয়ান গাউড় বলাই ভালো। প্রতিটি জঙ্গলের বিট অফিসে 2টো একটা কুনকি হাতি বা পোষ্য হাতি থাকে। এগুলি সাধারণত ফরেস্ট অফিসারদের ফরেস্ট ইন্সপেকশনের কাজে লাগে। এরা নিজেদের খাবার নিজেরাই আহরণ করে আর দিনের বেশিরভাগ সময়টাই এদের পায়ে শিকল বেঁধে আটকে রাখা হয়। এই জিপ সাফারিতে মূলত 3টে জায়গায় নিয়ে যাওয়া হয়। জলদাপাড়া ওয়াচ টাওয়ারের পরে এবার আমাদের গন্তব্য হলং।
তো এখন আমরা প্রবেশ করছি হলং এর যে ফেমাস যে সল্ট পিট রয়েছে সেই সল্ট পিটের সামনে, এবং পিছনে দেখতে পাচ্ছেন যে এই যে ফাঁকা জায়গাটা, একটা সময় এখানেই কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতো হলং বাংলো, এবং এই হলং বাংলো বাঙালির একটা ইমোশন, যেটা কিন্তু বুকিং উইন্ডো ওপেন হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে বুক হয়ে যেত। তার একটাই কারণ যে এখান থেকে এই জলদাপাড়ার কিন্তু সব থেকে বেস্ট সাইটিংটা করা যায়। তো আমরা সামনে যাচ্ছি, কি কি আমাদের জন্য ওয়েট করছে আজকে সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি, অনেক কিছু রয়েছে। পাশ থেকে তীর তীর করে বয়ে চলা নদী আর সামনের এই সল্ট পিট এবং সেখানে বন্য প্রাণীদের আগমন, এ যেন ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে এক অতি পরিচিত ছবি। হলংয়ের এই জায়গাটা জলদাপাড়া তথা উত্তরবঙ্গের যে কোনো জঙ্গলের মধ্যে সবথেকে ফেমাস অ্যানিমাল সাইটিং স্পট। দেখুন একসাথে কতগুলো আপনার ইন্ডিয়ান গাউল, প্রায় নিয়ার অ্যাবাউট 1 2, একটি ছোট 3 4, আর একটি ছোট 5 6 7 8, এবং ওখানে রয়েছে কিন্তু আরো ছড়িয়ে ছিটিয়ে আরো একটি, মানে 8টা টোটাল ইন্ডিয়ান গাউল রয়েছে, এবং আপনার গন্ডার রয়েছে কিন্তু টোটাল 4টি। ওই যে দূরে দেখুন 3টে, আর এই সামনে একদম সামনে রয়েছে একটা। শুধু হাতির অভাব রয়েছে, তাহলে মোটামুটি এই জলদাপাড়া ফরেস্টের যে ফেমাস যে অ্যানিমালস গুলো রয়েছে সবই দেখা হয়ে যেত। দেখুন গন্ডারটা মুখ তুলছে। এই জঙ্গল যতটা সুন্দর ততটাই কিন্তু ভয়ঙ্কর। চোরা শিকারীদের হাতে কিংবা কখনো বন্য প্রাণীদের হাতে মৃত্যু হয়েছে এই অঞ্চলের বহু মানুষের। এই জায়গাটা দেখে নিশ্চয়ই চিনতে পাচ্ছেন যে এখানেই ছিল হলং টুরিস্ট লজ, যা গত বছর জুন মাসে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আর এখানে এলে আপনারা দেখতে পারবেন প্রায় 80 বছরের পুরনো একটি কটন ট্রি, যাকে আমরা বাংলায় শিমুল গাছ বলেই জানি। এই জায়গাটায় এলে যে কোনো পর্যটক হয়ে ওঠেন প্রকৃতিপ্রেমিক। নিজের স্মৃতির মণিকোঠায় সমস্ত বন্যপ্রাণের ছবি তুলে রাখছেন মোবাইল ক্যামেরার সাহায্যে। এই চারিদিকে যে এত সুন্দর পরিবেশ, তির করে একটা একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে, দূরে বাইসন গন্ডাররা চড়ে বেড়াচ্ছে আপন মনে, চুপচাপ শান্ত। বকগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে, ময়ূরগুলো চুপচাপ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এত সুন্দর একটা পরিবেশ, কারোর যেন কোনো তাড়া নেই, কারোর কোনো তাড়া নেই। পৃথিবীটা থেমে গেছে মনে হয়। পৃথিবীটা এখানে এসে স্তব্ধ হয়ে গেছে, সবাই তো জিরিয়ে নিচ্ছে। কেমন লাগছে? অপূর্ব। তাই? এই চারিদিকের যে পরিবেশ, এত নিস্তব্ধতা, এত সুন্দর একটা প্রকৃতির সঙ্গে আমাদের একটা মেলবন্ধন হয়েছে, তার সঙ্গে প্রাণীরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে এত সুন্দরভাবে, আমরা তাদের দেখছি এবং তারাও আমাদের দেখছে। ঠিক এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা অপার্থিব সৌন্দর্য। ঠিক। যাই হোক, আনাদার ফিডব্যাক নিলাম। এবার সামনে দেখি প্রথমটা কি বলে। প্রথমটা প্রচুর ছবি তুলেছে তার ক্যামেরা দিয়ে। প্রথমটা কেমন লাগছে বলুন? খুবই ভালো লাগছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। আর মানে ছবি কেমন তুললেন? কটা ছবি তুললাম, হ্যাঁ। মোটামুটি গন্ডারের ছবি তুলেছি, ময়ূরের ছবি তুলেছি, বাইসন, তারপরে একটা কুনকি হাতি আসছিল তার ছবি তুলেছি। মোটামুটি ছবি তুলে আমি খুব খুশি, মানে স্যাটিসফাইড আপনি? খুব স্যাটিসফাইড। হ্যাঁ, তো জলদাপাড়া বন্ধ আমি একটু দুঃখ পেয়েছিলাম যে এখানে এসে সেই আশাটা পূরণ হয়ে গেল। হ্যাঁ। মোটামুটি এটা তো হলং বলছে, এই সামনে তো বললাম, হ্যাঁ। তো এখানে থাকাও যায়, বুকিং করা যায় শুনলাম। হুম। এখানে যদি বুকিং করে থাকতে পারি খুব ভালো না, হয়। সেইটা এখন বন্ধ আছে, কারণ এই আচ্ছা, আচ্ছা, বাংলোটা আচ্ছা। পুড়ে গেছে রিসেন্টলি আগুনে। আচ্ছা, আচ্ছা। তো এখন এটা বন্ধ আছে। এনভায়রনমেন্টটা খুব সুন্দর। হ্যাঁ। মানে এই ময়ূরটা উঠছে। ময়ূর চলেছে, এই দেখুন, এই দেখুন, এই অসাধারণ। দৃশ্য আর দেখা যাবে? এটা
এটা মানে কি বলবো, না চাইতে অনেক কিছুই পাওয়া আর কি। অনেক কিছুই পাওয়া, ঠিক। হলংয়ে আমরা এই সাফারির প্রায় 1/3 সময় কাটানোর পরে রওনা দিলাম আজকের আমাদের তৃতীয় ডেস্টিনেশন হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার দেখার জন্য। চিরাখাওয়া নদী, এই যে নদীটা দেখলেন, এটা নাম হচ্ছে চিরাখাওয়া নদী। এবং আমাদের মানে গাইড সাহেব যেটা বললেন সেটা হচ্ছে যে এই নদীতে একসময় এখান থেকে মাদারিহাটে যেতেন স্থানীয় মানুষজন, যারা চিড়ে নিয়ে যেতেন এবং এই নদীর পাড়েই এই নদীর জল দিয়ে কিন্তু চিড়ে ভিজিয়ে তারা খেতেন এবং এইখানেই তারা বিশ্রাম করতেন। সেই থেকে এই নদীর নাম চিরাখাওয়া নদী। প্রচুর বোড়ালি মাছ পাওয়া যায়, যেটা উনি বললেন। তো আমাদের জলদাপাড়া সাফারি কিন্তু জমে উঠেছে। একটা হরিণ দেখতে পাওয়া গেছে আর রাস্তায় একটা ময়ূর, ওই যে হরিণ দেখুন, ওই যে একটু চলুন। দেখুন ডান দিকে দাঁড়িয়ে রয়েছে হরিণটা, সম্ভবত রাস্তা পার হবে। রাস্তা পার হলে আরো ক্লিয়ারলি ভিজিবল হবে। দুটো ময়ূর দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে রয়েছে, আর একদম ওই ডান দিকে দুটো গাছের মাঝখানে একটা হরিণ রয়েছে। সোজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার। আমরা এখন ওইদিকেই যাচ্ছি, যদিও এই ওয়াচ টাওয়ারের উপরে উঠতে দেয় না, কিন্তু দেখুন লোকজন কি আনন্দ পাচ্ছে। তো এই ওয়াচ টাওয়ারে আমরা এখন যাবো, তবে ওয়াচ টাওয়ারের উপরে ওঠা যাবে না, বাট ওখান থেকে অ্যানিমাল সাইটিং হতে পারে। তবে আমার মনে হয় হলং দেখার পরে আর সাইটিং নিয়ে খুব একটা মানুষের নিয়ে আফসোস নেই। যদি এখানে কিছু দেখতে পাওয়া যায় এক্সট্রা, তাহলে বোনাস হবে। কোন কি হাতি রয়েছে, এবং এটা অত্যন্ত পুরনো একটা ওয়াচ টাওয়ার, কন্ডিশন খুব একটা ভালো না, যে কারণে আমাদের উপরে যেতে দেওয়া হবে না। এখান দিয়ে পুরো গ্রাসল্যান্ডটা দেখতে পাওয়া যায়, সাভানাটা আপনারা দেখতে পাবেন, এবং সাভানাতে কিন্তু সাইক্লিং এর পসিবিলিটি বেশি থাকে। হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার। সেদিন হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ারে বিশেষ কিছু না দেখলেও চমক বাকি ছিল ফেরার রাস্তায়। এই যে দেখুন একদল হরিণ ক্রস করছে। সাইটিং এর ভাগ্যটা আমাদের কিন্তু সুপ্রসন্ন। দেখুন দারুণ। শেষ বেলায় আমরা দেখতে পেলাম ইন্ডিয়ান রোলার বা নীলকণ্ঠ পাখি, যার দর্শন অত্যন্ত শুভ মনে করা হয়। বলা হয় দশেরার দিন প্রভু রামচন্দ্র এই পাখির দর্শন করেই যুদ্ধে গিয়েছিলেন। সো দেখতেই পাচ্ছেন আমরা একদম মানে সাফারির যে এন্ড পয়েন্টে সেখানে এসে পৌঁছেছি, যেখান থেকে আমাদের অ্যাকচুয়ালি ট্রিপটা স্টার্ট হয়েছিল। ঘড়িতে সময় 5:30। তো কেমন লাগলো সবার, মানে কেমন? একদম এক্সেলেন্ট, খুব ভালো লেগেছে। হ্যাঁ। আমরা এখানে এসেছি দুই বন্ধু মিলে, এবার কোন রকম প্ল্যানিং প্রোগ্রাম ছাড়াই, এবং আমরা ইউথ হোস্টেলে উঠেছি। খাবার খেতে যাওয়ার সময় হঠাৎ করে দুটো ভাইকে পেয়ে গেলাম, একটা হচ্ছে রাজা এবং একটা হচ্ছে রাজীব। এবং ওরা আমাদের বললো যে আমরা জলদাপাড়ায় যাচ্ছি, গিয়ে আমরা কার সাফারি করে আপনারা আমাদের সঙ্গে যেতে পারেন। এবং আমরা ঠিক আছে, অবস্থা খুব সুন্দর, ভালো অপরচুনিটি। আমরা ওদের সঙ্গে মিলিত হয়ে ওরা একসাথে এলাম এখানে, ঘুরে 40 কিলোমিটার প্রায় জার্নি করে এখানে এলাম। ওরাও দেখলাম আমাদের মতোই অত্যন্ত নেশা, ঘোরার নেশা, অত্যন্ত প্রাণচঞ্চল দুটো ছেলে, আর ফটোগ্রাফি অত্যন্ত ভালোবাসে, ব্লগ করতে খুব ভালোবাসে আমাদের মতোই। আমরা ঘুরতে বেরিয়ে যাই, দেখলাম আমাদের সঙ্গে ওদের খুব সুন্দর ম্যাচ করে গেছে। এবার জলদাপাড়া এসে কার সাফারি আমরা করলাম প্রায় 1.5 ঘন্টার ওপর, এবং এই বনের এই যে পরিবেশটা এত সুন্দরভাবে উপভোগ করলাম সবাই মিলে। এই বন্য প্রাণীদের নিয়ে বিভিন্ন রকম ফটোগ্রাফি হলো, ব্লগ হলো, ভিডিও হলো, এবং এত সুন্দর, এটা আমাদের মানে একটা স্মরণীয় একটা অভিজ্ঞতা হলো। আমরা ওভারঅল এক্সপেরিয়েন্স কিরকম, মানে ওভারঅল ভালো তো দেখলাম এক্সপেরিয়েন্স আজকে বলবো যে এক্সেলেন্ট, অনেক কিছু এবং দেখেছি, সবকিছুই আমরা পেয়েছি। আপনার কি এটা মানে জঙ্গল প্রথম কি? এটা আমার জঙ্গল হচ্ছে, আমি সাফারি 15 বছর আগে একবার করেছিলাম, তখন অতটা আমার মনে পড়ছে না। এবার এলাম, এসে আবার নতুন ভাবে যেন দেখছি। একদিকে ময়ূর উঠছে, একদিকে হচ্ছে ওয়ান হর্ন রাইনোস, একদিকে ধানক্ষেত এই ক্ষেত থেকে বেরিয়ে আসছে হচ্ছে হাতি, এদিকে আবার যখন ফিরছি তখন দেখতে পাচ্ছি চিতল হরিণরা ঘুরে বেড়াচ্ছে, সাম্বার হরিণরা ঘুরে বেড়াচ্ছে। আর অদ্ভুত ব্যাপার, যেমন উমামার যখন কৈলাসে চলে যায় এবং তাকে তার খবর নিয়ে যখন কৈলাসে মহাদেবের কাছে পৌঁছায় যে পাখিটি নীলকণ্ঠ পাখি, আমি কোনদিন দেখিনি, এখানে এসে আমি নীলকণ্ঠ পাখিটা দেখলাম এবং এত ভালো লাগলো, এবং ভীষণই মানে মনটা একদম ভরে গেল।
এবার হুম। তার জন্য দুই ভাইকেও ধন্যবাদ এবং এই টোটাল ব্যাপারটার জন্য হুম। অত্যন্ত ধন্যবাদ। আমরা তো grateful। ধন্যবাদ এই দুই দাদাকে পেয়েও আমাদের মানে আমরা আরো অনেক এনরিচ হলাম। দুজনেই স্কুল শিক্ষক পেশায় এবং ঘুরতে ভালোবাসেন আমাদের মতোই। তো যাই হোক, আমাদের সবাই মিলে একটা বেশ জমে উঠেছে, হঠাৎ করে বন্ধুত্ব হয়ে গেল। আর আপনাদেরকে একটাই কথা বলবো, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কি তাই তো? অবশ্যই। আমি রাজীব, আমি রাজা। আর আপনারা দেখছেন গ্লোব টটার ইউটিউব চ্যানেল, আমরা ঘুরে বেড়াচ্ছি ডুয়ার্সে। এবং সেখানকার ভিডিও তুলে আপলোড করছি এই চ্যানেলে। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওগুলোকে লাইক, শেয়ার এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের পরের কোনো ভিডিওতে।